বাংলাদেশের নাম পরিবর্তন সহ অবিশ্বাসী বিপ্লবী উদ্যোগ, এই তিনটি যে আকাঙ্ক্ষা, সেই তিনটি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সংসদের মেয়াদ 4 বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। সংসদের মেয়াদ 4 বছর, এটা নিয়ে আমার ধারণা যে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতন দল যারা ক্ষমতায় ছিল এবং সামনে আসার সম্ভাবনা আছে, তারা মানবে কিনা। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমি মনে করি একটা বেশ বড় ঘটনা আজকে ঘটেছে। সেটা হলো আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনায় রাখাল রাহার নামের সম্পৃক্ততা কতটুকু? আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। মোদি দাদা কাম সারছে, কিন্তু এখনো মোদি দাদার কাপড় ঠিক আছে? মোদি দাদাকে খাওয়া দাওয়া করতেছে এখনো? লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাইতে আর কোনো বাধা নাই। হ্যাঁ, লুৎফুজ্জামান বাবর কে? লুৎফুজ্জামান বাবর হচ্ছে এই জেনারেশনের আইডল, আর সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাইতে আর কোনো বাধা নাই। হ্যাঁ, অনেক জ্বালাইছো, কারণ লুৎফুজ্জামান বাবর যে জেলে, এটা কিন্তু শেখ হাসিনার চাওয়া ছিল না, এটা ছিল ইন্ডিয়ার চাওয়া। ইন্ডিয়াকে খুশি করার জন্যই লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করছিল, লুৎফুজ্জামান বাবরকে জেলে রাখছিল। কেন? কারণ লুৎফুজ্জামান বাবর নাকি 7 সিস্টারে অস্ত্র সরবরাহ করতে গেছিল, এই কথা বলছে। এখন লুৎফুজ্জামান বাবর কি ছেড়ে দিবে? তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। এত সহজেই বাবর সাহেব ছাড়বে না। হ্যাঁ, বাবর সাহেব এত সহজেই ছাড়বে না। পারবা তার জীবনে 17টা বছর ফিরিয়ে দিতে? স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব হবে, একটু ওয়েট করো। স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে শুধু বানায় রাখবে একটা কারণেই, ইন্ডিয়া কোনো ধরনের আওয়াজ তুলতে না পারে। একটা কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বানায় রাখবে বাবর সাহেবকে, শুধু দেখতে থাকেন। অনেক জ্বালাইছে, তার জীবন থেকে গুরুত্বপূর্ণ 17টা বছর কেড়ে নিচ্ছে। শুধু লুৎফুজ্জামান বাবর না, ইন্ডিয়ার যাকে মনে হয়েছে হুমকি, তাকে গুম করছে, তাকে খুন করছে, তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে। চিন্তা করতে পারছেন? এটা জ্বলন্ত উদাহরণ তো সালাউদ্দিন চৌধুরী, দেখছেন না? তাকে ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, এই সাইদি সাহেবের যে প্রধান সাক্ষী, তাকেও ইন্ডিয়াতে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ফাটাকেষ্ট বলতো না যে মারবো এখানে, লাস্ট পর্বে শ্মশানে, তো এখানে গুম হইতো আর গিয়ে পাওয়া যাইতো ইন্ডিয়াতে। তাহলে আমরা কি বুঝি না যে ইন্ডিয়াতে কেন পাওয়া যাইতো? এই সব কিছু যে ইন্ডিয়াকে খুশি করার জন্য করা হইতো, এটা তো আমরা বুঝি। কিন্তু লুৎফুজ্জামান বাবরকে শেষ করতে পারো নাই। একটা কথা আছে না, সব কিছুরই শেষ আছে। হ্যাঁ, সব কিছুরই শেষ আছে, এখন বুঝতে পারছো। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের মুক্ত আকাশে আসবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কিভাবে কাজ করবে দেখতে থাকবেন। কেন? কারণ তার জীবন থেকে 17টা বছর কেড়ে নেওয়া হয়েছে। 1-2টা বছর না, 17টা বছর। ইয়াং লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হয়েছিল, এখন সে বুড়া হয়ে গেছে, দেখছেন না? অনেকেই 5ই আগস্টের পরে লুৎফুজ্জামান বাবরকে চিনছেন, কিন্তু আমরা অনেক আগে থেকেই চিনি। এই ভদ্রলোকের সম্বন্ধে অনেক আগে থেকে স্টাডি করছি, কেন গ্রেপ্তার করছিল, কেন এই ভদ্রলোক মুক্ত আকাশে আসতেছে। আর ইন্ডিয়া দাদাবাবুর, মোদির, সত্যি বলতেছে, কালকে খবরটা দেখার পরে মোদি মেবি ঘুম হারাম হয়ে গেছে। মোদির খাওয়া নাওয়া বাদ হয়ে গেছে। নট অনলি মোদি, ইন্ডিয়ার। কারণ লুৎফুজ্জামান বাবরকে ইন্ডিয়ার সব থেকে বেশি হুমকি মনে করে। আর সেই হুমকি মুক্ত আকাশে চলাফেরা করবে, মুক্তভাবে রাজনীতি করবে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে। আহা, ইন্ডিয়া দাদাবাবুরা ঘুম কি ঠিক মতো হবে? अरे ये कब हुआ, कैसे हुआ, हमको पता ही नहीं चला। ये क्या शुरू किया बांग्लादेश और पाकिस्तान मिलके? अरे ओ ठाकुर, कितने आदमी थे। মানে ভারতের জন্য একের পর এক বড় ধরনের দুঃসংবাদ, তো আমি এটাকে বলতেই পারি। মোট কথা, গেল 6 মাসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সাথে যেই সম্পর্কের যাত্রা শুরু করেছেন, কোথাও না কোথাও এই যাত্রায় ভারত আসলে কেন ডক্টর ইউনূসকে পছন্দ করছে না সেটা তো স্পষ্ট। চাল আসলো, ডাল আসলো, বিভিন্ন জিনিস আসলো। এবার পাকিস্তান সেনাবাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর মেশিনারিজ আসতেই পারে। আমরা দাবি করতে পারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল SM কামর-উল হাসান, তাদের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে। আর পাকিস্তানের ISPR কর্তৃক এই ছবিটি প্রকাশিত হবার পরই এটা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বেসিক্যালি বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে শক্তিশালী করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের একটা বৈঠক হয়েছে, আর সেখানে
এই ইস্যুগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ তারা এই তথ্য প্রকাশ করেছে। আমরা দেখছি যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তর আছে পাকিস্তানের, সেখানে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর, যিনি আমাদের পিএসও আছেন আপনার কামরুল হাসান সাহেবের। আইএসপির বিবৃতি অনুসারে পাকিস্তানের সাথে বাংলাদেশের ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান কর্মকর্তা না, এটা দুইটা দেশের ইস্যু এখানে কানেক্টেড, যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ। 1971 সালে আমাদেরকে ভালোই মারা দিয়েছিল, এখন তারা লাইনে আসার চেষ্টা করছে, তবে মাফ কিন্তু চায় নাই। আচ্ছা, তো বলছে যে বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এখন মোট কথা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো, চীন অথবা ধরেন ভারতের কথা তো বাদ দিলাম, বাকি রেখে বিষয়টাকে সহজভাবে নিবে কিনা এখানে একটা ইস্যু আছে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা, অংশীদারিত্বের মাত্রাটাকে আরও বৃদ্ধির ব্যাপারেও আলোচনা হয়েছে এই দুই দেশের উচ্চতর পর্যায়ে। পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্য, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাটা সম্ভব হবে। পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব এবং অংশীদারিত্বপূর্ণ যে সম্পর্ক আছে, আপনার এই সম্পর্ক উপমহাদেশের বিভিন্ন সীমান্ত যেগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে। সীমান্ত যতবার আসে ভারতের ততবার হালকা হালকা চিপ মারে সম্ভবত। আমাদের বাংলাদেশের পিএসও পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন, সেই সঙ্গে বলেছেন সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহসী এবং দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে। ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছর পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একদম মানে সর্বনিম্নে ছিল, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এটার প্রভাব ছিল। তো এরপর আওয়ামী লীগ সরকার পতনের পর আপনার অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি পেয়েছে, কূটনৈতিক সম্পর্ক জোরদারের আমরা দেখছি প্রক্রিয়া। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ডক্টর ইউনুস কয়েকবার বৈঠক করেছেন। আমদানি রপ্তানি, বাণিজ্যিক জাহাজ চলাচল, বিমান, ব্যবসা বাণিজ্য, এখন সামরিক খাতেও আলোচনা চলছে। আর এই নিউজ দেখার পরে ভারতের গণমাধ্যমগুলো আজকে জানি কি ফাটাবে, আমি সেইটার অপেক্ষা আছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের তিনটি প্রত্যাশা, প্রধান এই তিনটি প্রত্যাশা হচ্ছে, প্রথমত গণহত্যার বিচার করা, দ্বিতীয়ত রাষ্ট্রের যেসব জায়গায় অসঙ্গতি স্থায়ীভাবে আসন গেড়ে আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে সেইখানে সংস্কারের ব্যবস্থা করা, আর সর্বশেষ আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ভোট এর ব্যবস্থা করা। এই তিনটি যে আকাঙ্ক্ষা, সেই তিনটি আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন হচ্ছে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশন। এই সংবিধান সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান করা হয় অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে। আজকে তিনি সংবিধান সংস্কার কমিশনের একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমরা যে তথ্য পেয়েছি, অবিশ্বাস্য কিছু পরিবর্তন হচ্ছে জনগণের কল্যাণে। এই পরিবর্তনগুলো নতুন বাংলাদেশের অভিযাত্রায় মাইলস্টোন হবে বলে সংবিধান বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার। এই প্রসঙ্গে ডক্টর আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটাই আমরা দ্বিমত পোষণ করছি। আমরা বলেছি বাংলাদেশের পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। আলী রিয়াজ আরো বলেছেন যে শুধু তাই নয়, আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত একক সনদের কথাও বলেছি। প্রিয় দর্শক, বাংলাদেশের সাংবিধানিক নাম যখন থেকে বা যে বয়স থেকে জানতে পেরেছি তখন থেকেই মনের মধ্যে একটা খটকা ছিল যে বাংলাদেশ কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে অভিহিত করা হয়। বাংলাদেশের মানুষ তাহলে কি প্রজা, আর যারা রাষ্ট্র ক্ষমতায় যান তারা কি রাজা? প্রিয় দর্শক, কিন্তু আমরা জানি যে গণতন্ত্রের মূল নিয়ামক হচ্ছেন জনগণ। তাহলে কেন বাংলাদেশের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? নাকি এটা ব্রিটিশ অপশাসনের একটা ছায়াযুক্ত চিন্তা? এই খচকা কিন্তু বড় হয়েও ছিল, কিন্তু সমাধানের যেহেতু পথ নেই সুতরাং কি আর করা। কিন্তু এখন অত্যন্ত স্পষ্টভাবেই এই সংস্কার কমিশন উত্থাপন করলো যে বাংলাদেশের নাম হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ। অসাধারণ। নিঃসন্দেহে এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই যে গণপ্রজাতন্ত্রী, এই প্রজাতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু ব্রিটিশ আমলের সেই 8 পৌরে বিধি ব্যবস্থার মধ্যেই আসলে সীমাবদ্ধ। সেই সময় যেমন
যারা রাষ্ট্র শাসন করতেন তাদেরকে আমরা রাজাতুল্য হিসেবে গণ্য করতাম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে একই ধারণাপত্র বা ধ্যান ধারণা। দীর্ঘদিন ধরে এটা চলেছে। মুক্তিযুদ্ধের সময়ও এই বিষয়ে আসলে ভাবা হয়নি। ৭২ সংবিধানে এই নামটি থেকে গেছে। এখন যে পরিবর্তনের প্রস্তাব এসেছে, এক্ষেত্রে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এটা অত্যন্ত যৌক্তিক এবং গ্রহণযোগ্য। আপনারা জানেন যে এ কারণেই আমরা দেখি যে যারা ব্যুরোক্রেসিতে কাজ করেন, আমি আরো যদি সরাসরি বলি, ডিসি এসপিদের স্যার না বললে রাগ করেন। একজন কৃষক যখন একজন ডিসি বা এসপির কাছে সেবা নিতে যান, তখন সেই ডিসি বা এসপি চান কৃষক তাকে স্যার বলুক। কেন? কারণ ডিসি এসপি বা ব্যুরোক্রেসিতে কাজ করা দায়িত্বশীল ব্যক্তিবর্গ মনে করেন তারা হচ্ছেন রাজাতুল্য, তারা হচ্ছেন অত্যন্ত পরম সম্মানের যোগ্য, আর জনগণ হচ্ছে তাদের কাছে একটা সাধারণ বিবেচ্য বিষয়। এটা আসলে ব্রিটিশ ধ্যান ধারণারই প্রতিফল। একটা আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণের সেবক মানে জনগণের সেবকদেরকে জনগণ কর্তৃক স্যার বলানোর মাধ্যমে আসলে রাজা এবং প্রজার সম্পর্ক তৈরি হয়। সেটাই এতদিন ধরে জিইয়েছিল। এখন নতুন প্রস্তাবে জনগণতান্ত্রিক বাংলাদেশের যে নামটি প্রস্তাব করা হয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং গ্রহণযোগ্য। এরপর 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে 3টি মূলনীতির পরিবর্তে। সেই 5টি মূলনীতি কি? সেই মূলনীতি ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর আলী রিয়াজ বলেছেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি প্রস্তাব করছি। সেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। ধর্মনিরপেক্ষতার পরিবর্তে এখানে বহুত্ববাদ, ইনক্লুসিভ সোসাইটি তৈরির যে প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ। বাংলাদেশ শুধু বাঙালির নয়, বহু মানুষের এই দেশ। আমাদের পরিচয়টি তাহলে কি হবে? সংবিধানে এটিও লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, মানে প্রস্তাব করা হয়েছে। ৭২ সংবিধানে আমাদের পরিচয় ছিল বাঙালি, আর এখন সেটাকে সন্নিবেশিত হিসেবে বা প্রস্তাবনা আকারে দেওয়া হয়েছে বাংলাদেশি। এটাই তো যৌক্তিক। বহুত্ববাদের যে কথা বলা হয়েছে তার মধ্য দিয়ে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার বাংলাদেশ হয়ে ওঠে। এই বাংলাদেশ একজন গারোর যেমন, এই বাংলাদেশ একজন হিন্দুর যেমন, ঠিক তেমনি এই বাংলাদেশ একজন মুসলিমেরও। ঠিক একইভাবে কালো, ধলো, বেটে, খাটো যে বর্ণেরই হোক না কেন মানুষ, সবারই এই বাংলাদেশ। এই যে 5টি মূলনীতি, এই মূলনীতিও যৌক্তিক কারণেই নতুন সংবিধানে সংযোজন করা উচিত বলে ইতিমধ্যে বিশ্লেষকরা মতামত ব্যক্ত করেছেন। এরপর আসছি 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবনার বিষয়ে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর প্রস্তাব করার কথা বলে আলী রিয়াজ বলেছেন যে এই 2 কক্ষ মিলে যাতে সকলের প্রতিনিধিত্ব থাকে, তার সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করছি। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষ, এই যে ধারণা, এই ধারণার মধ্য দিয়ে জনগণের আরো প্রতিনিধিত্ব এখানে প্রতিফলিত হবে বলেই অনেকে মনে করছেন। তবে অবশ্যই এর জন্য সবার ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই। প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতাবান, এই সংবিধানে তাকে ইমপিচমেন্ট করার কোনো সুযোগ নেই। অন্যদিকে রাষ্ট্রপতি কেবল ছোট জগন্নাথের মতো সাইন করে যান, তিনি বসে থাকেন। কিন্তু নতুন সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে। আজকের যে ঘটনা ঘটলো, এই ঘটনায় রাখাল রাহা নামের সম্পৃক্ততা কতটুকু, তার আগে আমি জিজ্ঞাসা করছি রাখাল রাহা ভাইকে, আপনার নাম সাজ্জাদ, এই নামটা লুকায়ে আপনি রাখাল রাহা রেখেছেন। আপনি কোন এজেন্সির হয়ে কাজ করছেন? কোন দেশের গোয়েন্দার স্বার্থ হাসিল করছেন? আপনার নাম সাজ্জাদ থেকে রাখাল রাহা হলো কেন? আমরা দীর্ঘদিন ভেবেই রেখেছি যে আপনি একজন হিন্দু ধর্মের লোক। অদ্ভুত, একটা গাছ রাখাল রাহা বই দিয়ে দিয়েছে গাছ। একটাতে হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, আর একটাতে দিয়েছে আদিবাসী। আমার কথা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বাঙালি, তাই না? আদিবাসী যে নামটা একটা পাতা লিখলেন, এই পাতার মধ্যে আদিবাসীরা হিন্দু আছে না? আদিবাসীরা খ্রিস্টান আছে না? আদিবাসীদের মধ্যে ওমর ফারুক আছে না? আছে না? এই যে লিখছেন আদিবাসী, তাহলে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের পাশাপাশি আরেকটা পাতা লিখে দিলেন আদিবাসী। ভাই, বাঙালি নামে পাতা কই? রাখাল রাহা বাঙালি পাতা খেয়ে ফেলেছ? বাঙালি পাতা খেয়ে ফেলেছ? লোকটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করেছে, শয়তানি করে এরকম একটা গাছ আঁকিয়ে বইয়ের কভারে দিয়ে লিখেছে পাতা ছিঁড়বেন না। হ্যাঁ, পাতা ছিঁড়বেন। কত বড় উস্কানি দিয়েছে। ও জানতো যে একদিন না একদিন এটা নিয়ে বিবাদ হবে এবং একদিন না একদিন এটা নিয়ে মাথা ফাটা হবে, রক্তারক্তি হবে। আজকে বাংলাদেশের একজন নাগরিক আহত হলো, বাঙালি, আবার পাহাড়িও কয়েকজন আহত হলো। এই ঘটনার জন্য
আপনি কাকে ধরবেন? কার গলায় দড়ি দিবেন বলেন? কাকে ধরবেন? যেই বাঙালি শিক্ষার্থীরা বলছে আমরা আদিবাসী, আবার পাহাড়িরা বলছে আমরা আদিবাসী, তো কাগজ কলম নিয়ে বসেন না। এই ভূখণ্ডে কারা আগে এখানে আদিবাসী, কারা আগে এখানে আদিবাসী, কারা এখানের নাগরিক, কারা অন্য জায়গা থেকে আসছে, কারা মায়ানমার থেকে আসছে, কারা ভারত থেকে আসছে, কারা মঙ্গোলিয়া থেকে আসছে, বের করেন না। বের করতে সমস্যা কোথায়? ডিবেট করেন, আসেন ডিবেট করি। আমরা যদি পাই যে পাহাড়ের কোন জাতিগোষ্ঠী বাঙালিদের চেয়ে 200 বছর আগে আসছে অথবা 1 বছর আগে আসছে, দিব আদিবাসী স্বীকৃতি। সমস্যা আছে? আদিবাসী এই শব্দটা কি? শব্দটা মানে যদি শব্দগত অর্থ করা হয়, মানে যে এখানে বসবাস শুরু করেছে নাকি, যে এখানের ভূমিপুত্র। হ্যাঁ, তাহলে এই ভূমিতে জন্ম নেওয়া কে, আর কে ওই মায়ানমারের ওখান থেকে দৌড়ানি খাইয়ে বাংলাদেশে আসছে, এটা এভাবে বলতে হচ্ছে কেন? এই শব্দটা সমস্যা করছে। আমি বলছি যে একজন খোরাকে খোরা বললে খুব খারাপ লাগবে, তেমনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র বললে হয়তো বা খারাপ লাগবে। তো ডিবেট করেন, একটা সম্মানজনক নাম দেন, কিন্তু এটা কেমন নাম দিচ্ছেন যেটা এখানের সত্যিকার অর্থে যারা আদিবাসী তাদের উপর আঘাত আসতেছে। এইখানে তো একটা শব্দগত সমস্যার কারণে, মানে এখানে যারা শুরুতে সত্যিকার অর্থেই ভূমিপুত্র এখানের, সেই ভূমিপুত্ররা তো মনে করবে যে আমাদের এই অঞ্চল বিচ্ছিন্ন করতে চায়। চলছে না চেষ্টা? বলছে না পাহাড় আমার চাই। আমার শ্বশুর সিরাজগঞ্জে জন্ম, নদী ভেঙে গিয়ে সে পাবনায় গিয়ে তার দাদা গিয়ে তার বাবা গিয়ে এখানে বাড়ি করছে, পাবনা থেকে আবার খুলনা গিয়ে বাড়ি করছে, তাই না? তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাগরিক এক জেলা থেকে আরেক জেলা যেতে পারে, তাই না? তাহলে মানে পাহাড়কে একটা আলাদা ক্ষেত্র বানিয়েছে, এখানে বাংলাদেশের কেউ যেতে পারবে না, তাই না? এটা বাংলাদেশের অংশ না, এটা বাংলাদেশের অংশ না। পাহাড়ের কেউ সমতলে এসে চাকরি করে না, পাহাড়ের কেউ ঢাকায় এসে থাকে না, পাহাড়ের কেউ বগুড়ায় গিয়ে থাকে না। পাহাড়ের যে লোকগুলো তাদের হলো ওই ফেরি নোয়াখালীতে এসে জায়গা কেনা নিষিদ্ধ, জায়গা কেনা নিষিদ্ধ। পাহাড়ের বাইরেকে বলি, তোমাদের জমির মালিক রাজা নাকি, রাজা তারপরে বিভিন্ন প্রতিনিধি তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা জমির মালিক না। তোমরা কোনোদিন প্রশ্ন করছো যে তুমি যেখানে ভোগ দখল করছো সেই জমির মালিক রাজা কেন? কখনো জিজ্ঞাসা করছো তোমরা এটা? সেটা তো জিজ্ঞাসা করনি। তোমার জমি ওই রাজা বিক্রি করছে একজন বাঙালির কাছে, রাজা টাকা নিচ্ছে, তাকে ধরতে পারো না? হ্যাঁ, জমিদার বিক্রি করছে, তাকে ধরতে পারো না? সে তোমার জমি বিক্রি করছে, তাই না? তোমার জমি তুমি বছরের পর বছর তোমার বাবা থেকেছে, দাদা থেকেছে, তোমার একটা কাগজ নাই, তুমি কাগজের জন্য আন্দোলন করতে পারো না যে এটা তোমার জমি, তোমার ভোগ দখলে আছে। ওই রাজা কেন তোমার নাগরিকের অধিকার নিছে? আমরা সারা বাংলাদেশে জমিদারের কাছ থেকে নাগরিকরা জমি মালিকানা বুঝে পেয়েছে, যারা যেটা ভোগ দখল করতে তারা সেটা পেয়েছে। তা পাহাড়ের যে নাগরিকগুলো রয়েছে, তোমরা কখনো জিজ্ঞাসা করনি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যে জায়গাটা ভোগ করতেছে এইটা একটা রাজা দখল করে আছে কিভাবে, রাজার নামে কিভাবে, রাজা কেমনি তোমার জমি বেচে, কোনোদিন জিজ্ঞাসা করছো? বাঙালিরা তোমার মাথায় বাড়ি দিচ্ছে না, রাজারা তোমার মাথায় বাড়ি দিচ্ছে? বলো। আজকে আরো অনেক ডিবেট রয়েছে পাহাড় বিষয়ে, অনেক ডিবেট রয়েছে, কিন্তু আমি এই দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।